শেখ মুজিব ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ। দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাচ্ছে জামাত, ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়, বলছে নির্বাচন কমিশন। সব দল না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়, বললেন জাতিসংঘ প্রতিনিধি। ঢাকা নেপিত চুক্তি করলেই করিডোর। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে উঠেছে রাজধানীর কোরবানির হাট। ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে চিন্তা। ভারতের বেঙ্গালুরুতে আইপিএল এর শিরোপা উৎসবে পদদলিত হয়ে 11 জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ অনুযায়ীও মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা। তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে এমন খবর সঠিক নয়। সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। গেজেটে জামায়াতে ইসলামী ও মুসলিম লীগ সহ কয়েকটি দলকে মুক্তিযুদ্ধ বিরোধী বলেও উল্লেখ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এর পরপরই খবর ছড়ায়, মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযোদ্ধা নয়, সহযোগী মুক্তিযোদ্ধা জানিয়ে শুরু হয় সমালোচনা। এসব তথ্য যে সঠিক নয় তা পরিষ্কার করলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও AAHM কামরুজ্জামান সহ মুজিবনগর সরকারের সব সদস্য বীর মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। কারা মুক্তিযুদ্ধের সহযোগী তার ব্যাখ্যা দেন উপদেষ্টা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে জানান। কেউ গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন, এবং আর কেউ কেউ ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগী। তিনি আরও জানান, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়েছিল। আমরা যখন মুক্তিযোদ্ধাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো, তখন মুক্তিযোদ্ধারা বলল এরা তো মুক্তিযোদ্ধা না। একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল, এবং প্রায় সব সংগঠনেই বলল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল সেটাই সঠিক ছিল। তো ওইখানেই ফিরত দেওয়া। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী দলের নামও তুলে ধরেন উপদেষ্টা। লেখা আছে যে তারা মুক্তিযুদ্ধ করে নাই। জামাত ইসলাম, মুসলিম লীগ, নেজাম ইসলাম ওরা যুদ্ধ করে নাই, এখানে নাম ধরে লেখা আছে। ওইটার ভিতরেই লেখা আছে, ওই সংজ্ঞার ভিতরেই লেখা আছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে বিভাজনের চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করা বেশি জরুরি, এমন কথা বলেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। ভবিষ্যতে কোনো আইন সংশোধনের আগে আরও বেশি আলোচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশোধিত আইনের গেজেটের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আইনজ্ঞরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশোধিত অধ্যাদেশ জারির পর তোলপাড় দেশ। এরই মধ্যে বিভ্রান্তি দূর করে সংবাদ সম্মেলনও করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সমস্ত কিছু একই মর্যাদায় প্রবাহিত। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অনেক আইনজীবী।
তাদের মতে মুক্তিযুদ্ধ নিয়ে আইন সংশোধনে আরও সতর্ক হওয়ার দরকার ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মুক্তিযোদ্ধা না বলে সহযোগী বলায় সমালোচনা করেন জয়নুল আবেদিন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি বলে সেই শুনতো। মুকুল সাহেবের তো নাম শুনেছেন, যিনি মারা গেছে। তারপর আলতাফ মাহমুদের যে গান, এই আলতাফ মাহমুদের যে গান, এই গান কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। এখন তাদেরকে যদি আপনি মুক্তিযোদ্ধা না বলেন, তাদেরকে যদি বলেন যে তারা মুক্তিযোদ্ধা না, সেই ক্ষেত্রে তো আপনি সত্যের অপলাপ করলেন, এটা ঠিক না। আইনবিদরা বলছেন বিভাজনের চেয়ে বেশি দরকার ছিল ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা। আইন পরিবর্তন বা সংশোধনের আগে অংশীজনদের সঙ্গে আরও আলোচনার তাগিদ দিয়েছেন তারা। যখন একটা আইন প্রণয়ন হয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে তো হয়তো তখন এই ভুল ভ্রান্তি, এই বিতর্ক বা সন্দেহ এগুলো আগেই শেষ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু আপনার আন্ডার টেবিল করা হচ্ছে, হঠাৎ করে রাত্রি হয়তো করে ফেললো, তো এগুলো তো কেউ কিছু জানছে না। এখানে ভুল প্রতি থাকবে, শব্দের ব্যাখ্যা থাকবে, যার ফলে উপদেশটাকে নিজে এসে ব্যাখ্যা দিতে হবে। কেন এখন শুনি 50 বছরের যার জন্ম হয় না সেও মুক্তিযোদ্ধা। এইসব শুনলে তখন আমাদের খুব কষ্ট হয়, ব্যথা হয়, যে এই জন্য কি মানুষ এই মুক্তিযুদ্ধ করে প্রাণ দিয়েছে। আইন প্রণয়ন বা সংশোধনে কোনো অস্পষ্টতা রাখা যাবে না বলেও মত আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেই তাদের দায়িত্ব শেষ করেছে কমিশন। বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা জানান। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসি সভায় জামায়াতের নিবন্ধন মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ বিষয়ে সিদ্ধান্ত আসে। পরে বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 2013 সালে বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরতের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন। তবে আমরা যেহেতু একদম নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে, তাৎক্ষণিকভাবে দিয়ে দিব। আর অ্যাজ অ্যান্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে, তখন তারা উনি পাবেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দায়িত্ব ইসির নয় উল্লেখ করে তিনি জানান, ইসির দায়িত্ব গেজেট প্রকাশ করা, বাকি কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা সাথে পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে, যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। কোনো রাজনৈতিক দলের প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ নয়, সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাবের আলোচনায় তিনি বলেন, ভোট আগে নাকি সংস্কার তা ঠিক করবে জনগণ, সরকার ও রাজনৈতিক দল, জাতিসংঘ নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। বহুল আলোচিত মানবিক করিডোর নিয়ে নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন আয়োজিত এই ডিকাপ টকে তিনি জানান, করিডোর ইস্যুতে এখনো যুক্ত হয়নি জাতিসংঘ। মানবিক করিডোর সম্পূর্ণ আইনি বিষয়। এটি বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। চুক্তি হলে তবে এতে সহায়তা করতে পারবে জাতিসংঘ। এটি নিয়ে এখনো আমাদের সঙ্গে কোনো পক্ষই কোনো আলোচনা করেনি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত এবং অবস্থান প্রসঙ্গে জাতিসংঘের মন্তব্য জানতে চাইলে গোয়েন লুইস বলেন, এই বিষয়ে বাংলাদেশের সব পক্ষ মিলেই সিদ্ধান্ত নেবে। নির্বাচন আগে না সংস্কার, এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞামতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা হয়।
জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে বলেছিল। তা সত্ত্বেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সংস্থাটির বক্তব্য জানতে চান সাংবাদিকরা। আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছিলাম, কারণ সব দলের অংশগ্রহণ অনেক সময় অস্থিরতা প্রতিরোধে সহায়ক, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হবে। সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত এদেশের বিদ্যমান বাস্তবতায় বুঝতে হবে এবং এটা সরকারের খুবই রাজনৈতিক সিদ্ধান্ত। ওয়েন লুইস জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে আগ্রহী জাতিসংঘ। ঢাকায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের বিষয়টি চূড়ান্ত, ছোট পরিসরে চালু হবে শীঘ্রই। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের সফরে 9 জুন লন্ডনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুঞ্জন রয়েছে এ সময় তার সঙ্গে দেখা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিষয়টি এখনও প্রধান উপদেষ্টার কার্যসূচিতে অন্তর্ভুক্ত হয়নি। বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, এ সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডন সফর ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক সহ নানা অঙ্গনেই আলোচনা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থাকলেও এখন পর্যন্ত এ বিষয়টি সূচিতে অন্তর্ভুক্ত হয়নি। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাই না, কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন, সেটা কনজারভেটিভ পার্টির হোক, লেবারের হোক অথবা অন্য পার্টিরই হোক, তারা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলেছি। আমি আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মিটিংয়ের বিষয়ে আমার জানা নেই। 5 আগস্ট পরবর্তী সময়ে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া অভিযুক্তদের দেশে ফেরানোর বিষয়টি শীর্ষ পর্যায়ে আলোচনার সুযোগ নেই বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টার। তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া 12 জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্পূর্ণ আমাদের জন্য। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। কাল থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। ঈদের আগে আজ ছিল শেষ কর্মদিবস। রাজধানীর গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে যাত্রী সংখ্যাও। ঈদের আগে শেষ কাজ করে অনেকে আজই রওনা হচ্ছে বাড়ির পথে। তাই বিকেল সন্ধ্যা থেকে ভিড় আরও বাড়ার কথা জানিয়েছে বাস সংশ্লিষ্টরা। যাত্রী চাপ থাকায় টার্মিনালগুলোর আশেপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। এদিকে কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে ভিড় রয়েছে যাত্রীদের। তবে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। বাড়িতে যাচ্ছে, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। জ্যাম হলেও ভালো লাগছে। রাস্তাঘাটের অবস্থা এখন একটু অন্যরকম, ঈদ তো সামনে, তাই বাসে আইসে লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হয়। কিন্তু একটা কষ্ট, মানুষের ধাক্কা ধুক্কা খেতেছি, তারপরে কষ্ট করে দাঁড়ায় আসছি। ওনাদের একটা চিন্তা করা উচিত, মানুষের কষ্ট দিতে কোনো লাভ নেই। ঈদের সময় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে। বেশি ভাড়া বা অতিরিক্ত যাত্রী নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও ডাকাতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব যাত্রীর ছবি তুলে রাখা হবে বলেও জানান উপদেষ্টা। টার্মিনাল পরিদর্শনের সময় বিভিন্ন কাউন্টারের কর্মকর্তা, কর্মচারী এবং যাত্রীদের সাথেও মত বিনিময় করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
ভাড়ার অভিযোগ থাকে মালিক পক্ষকে জানাবেন বা শ্রমিক পক্ষকে জানাবেন অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, তাদের এগেইনস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না। ঈদের আগে শেষ কর্মদিবসের বিকেলে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। গাজীপুরে চন্দ্রাট্রি মোড় এলাকাতে দুপুরের পর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা তৈরি হলে দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। তবে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে সব প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ ও সিটি কর্পোরেশন। এদিকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু না হওয়ায় নবীনগর, চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ খুব একটা নেই। বিকেল থেকে প্রথম ধাপে অন্তত 40% কারখানায় ছুটি শুরু হলে সন্ধ্যার পর চাপ বাড়তে পারে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। ভোরে যমুনা সেতু সংযোগ সড়কে কয়েকটি দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় অল্প সময়ের জন্য যানজট দেখা দেয়। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর হাঁক ডাকে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। সাধ্যের মধ্যে পছন্দসই পশু কিনছেন ক্রেতারা। বলছেন গতবারের চেয়ে দাম খুব একটা বাড়েনি, তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু এসেছে রাজধানীর দিয়াবাড়ি হাটে। ক্রেতাদের মনোযোগ বাহারি সব পশুর দিকে। ঈদের কয়েকদিন আগে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর পশুর হাটগুলো। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার ভিড় বাড়ে কয়েক গুণ। পশু কিনতে ক্রেতার হাতে সময় শুক্রবার পর্যন্ত, তবে শেষ সময়ের অপেক্ষা না করে হাটে ছুটছেন অনেকেই। 2 লাখ বা এর কম দামের পশুর দিকেই ঝোঁক বেশি ক্রেতাদের। দাম নিয়ে সন্তুষ্ট তারা। পারফেক্ট দাম আর আল্লাহর রহমতে ভালোই আছে, কিন্তু গরু 2,10,000 চাইছিল, আমরা 1,60,000 দিয়ে কিনছি। বাজারের অবস্থা ভালো, প্রচুর পরিমাপের গরু আছে বাজারে। ভেরি রিজনেবল প্রাইস এবং কোনো হ্যাসেল নাই তো, এরকম কোনো ধরনের কেউ আমাদেরকে চেষ্টা করছে না যে আপনি বাড়ায় কমায়, যা ইচ্ছা নিচ্ছি আমরা, দাম কম। আমি তো কিনলাম একটু ছোট দেখে 65,000, তো গতবার এগুলো মনে হচ্ছে যে আর একটু বেশি 80-85 এরকম ছিল মনে হচ্ছে আর কি। নর্মালি আছে, বেশি হাইও না ছোটও না, বাট হয়তো আজকের পরে গেলে আবার কালকে কমতে পারে। কমা আর ভাড়ার এটা বিষয় না, আমার গরু চয়েস হয়েছে, আমি কিনে ফেলছি। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় এবার পশু লালন পালনের খরচে বেড়েছে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি তাদের। গত বছর এটার দাম ছিল মোটামুটি 2, এবার কম 1,70,000। গত বছরের তুলনা চাইতে এবার দাম একটু কম। গত বছর এই গরু মনে করেন যে 160 বিক্রি হয়েছে, এবার 40-এ বেচলাম। গরু কেনা তো 40-45, দাম কোনে হচ্ছে 30-32 এরকম দাম হচ্ছে। বাজার খুব ডাউন, বাজার ভালো না। দাম এখন ওই খুব একটা ভালো সুবিধা ভালো না, মানে গরু বেশি তো খুব সুবিধা ভালো না। এদিকে হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে পুরো হাটটাকে কভার করে রেখেছি এবং আমাদের প্রত্যেকটি আইন সংস্থা বাহিনীর প্রত্যেকটি সংস্থা এখানে কাজ করতেছেন এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, তারাও কাজ করতেছেন এবং আমাদের ব্যক্তিগত ভলান্টিয়ার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একত্রে কাজ করতেছেন। এবার ঢাকার 2 সিটির 19টি হাটে হচ্ছে কোরবানির পশু বেচা কেনা, চলবে ঈদের দিন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জিডিপির হিসাব শেখ হাসিনা সরকারের মতোই অবাস্তব আর কাগজে। বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষা খাতে কম বরাদ্দ এবং বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় বাজেটে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মনে করেন বিএনপি। গেল সোমবার 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। এ নিয়ে দুপুরে রাজধানীর গুলশানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। আলোচনায় আসে মানুষের জীবনমান, শিল্প, শিক্ষা, পরিবেশ সহ বাজেটের সার্বিক বিষয়। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বর্তমান বাজেট বিগত সরকারের বাজেটেরই অনুকরণ, কাঠামোগত তেমন কোনো পরিবর্তন নেই। সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য, যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি,
তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও মন্তব্য আমির খসরুর। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে পুরোপুরি কর মওকুফের প্রতিশ্রুতিও তার। আরও বলেন, বাজেটে বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে প্রতিদিন। আর এই ধারা তো এটা তো নিম্নমুখী বিষয়টা। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, এটাকে রোধ করা সম্ভব, এই একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। নির্দিষ্ট খাতে রাজস্ব না বাড়িয়ে খাত বাড়ানোর তাগিদ দেন আমির খসরু। খরচের জন্য সরকার এখনও ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল বলেও মন্তব্য তার। বাজেট প্রতিক্রিয়ার পাশাপাশি নির্বাচনে জয়ী হলে বিএনপির 180 দিনের কর্মপরিকল্পনাও জানান নেতারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।